হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গল্প নাকি সত্যির সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকে রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি একটি প্রতিশোধের ঘটনা, যা আজকের দিনে দাঁড়িয়ে খুবই সামঞ্জস্যপূর্ণ একটি ঘটনা। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন শ্যামপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে কালনীর শাখা নদীর শুলিনার তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্নই নেই যে লাশটাকে চেনা যাবে। রাত যত বাড়তে থাকে ততই ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ি সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকেই ওর আর পাত্তা নেই। সৎ মাও সুলেখার কোনো খোঁজ করেনি। এখনো সুলেখার মায়েরও কোনো পাত্তা নেই। শুধু ওর বড় ভাই জামাল শেখের কান্নাকাটি চলছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আছাড় খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে। সকালে ঝগড়া হওয়ার সময় বলেছিল, যা দূরে যাইয়া মর্গা। এখন সেই কথাগুলি বলে চিৎকার করে কেঁদে উঠল সে, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3জন মুরব্বি এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগলো। কেউ এই লাশ দাফন করতে চায়, কেউ ফেলে দিতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে এই লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করেছে ভয়ে। কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না, সেটা সেই বেওয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপরেই ওঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ। সাথে সাথেই 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে সুলেখার লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা। গ্রামের মাতব্বরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা দাফন করতে চায় না। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। ওই গ্রামের মসজিদের মাওলানাদের সাথেও তর্ক লেগে যায় করিম মাওলা ও তার ছেলে রহমান মাওলা। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো রকমে জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল। সবুজ মিয়া নিজে দাঁড়িয়ে থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত করা হয় পরদিন তার এক সালিশে। দিন সাতেক সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়ার সাথে নাকি এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল। আর এই রেস ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয়। যে 3 জন
লাশ দাফন ও জানাজা করতে চায়নি, তাদের রায় সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই। আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান মাওলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল, নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের সঙ্গে সবুজ মিয়ার বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলেই যায়। এর 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিতে গিয়ে এক বীভৎস দৃশ্য দেখে ভয় চিৎকার হয়ে অজ্ঞান হয়ে পড়ে। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে, সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মাওলার ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। এর মাঝে রহমান মাওলা ক্ষেপে যায় তার এই পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুন জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সাঙ্গপাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি মার খাবার ভয়। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে। সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়ার খাওয়া শেষ হইলেই মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মাওলার লোকজন। এর ঠিক 3 দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ। মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন ভয়ে পালিয়ে যায়। কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মাওলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলা লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন করা বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে। এর 7 দিন পরে পরপর 2 জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে দেয়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পরে অমাবস্যার রাতে রহিম মাওলা শুয়ে আছে ওর ঘরের খাটে। এই কয়েকদিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশ্যে এলাকার টহল দিতে শুরু করেছে। মোটর সাইকেল নিয়ে এলাকার চ্যাংড়া ছেলেপেলেদের সাথে ঘুরে ঘুরে নিজের বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মাওলা। পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিম মাওলা গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টে টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মাওলা জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা লাশ। দেখেই ভয় হতভম্ব হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগে সেই লাশের ডান হাত তার মাথার উপর আসে এবং জ্ঞান হারায় রহিম মাওলা।
জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকায় আবিষ্কার করে রহিম মাওলা নিজেকে। চারিদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরেও ডাক দেয় সে, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করছিল ওর সাঙ্গপাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে। চিৎকার করে বিশ্রী গালাগাল দিল ও কিছু, কিন্তু এরপরে চারদিকে 4টা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে, এবং একটু পরে চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মাওলা। এমন সময় মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আছে সুলেখা। দেখেই ভয় চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, কিরে, আমারে চিনতে পারছস? আমি সুলেখা। এই দেখ, আমার মাথা এখনো কাটা। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে এক টানে খুলে রহিম মাওলার সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম মাওলা। 2 হাত দিয়ে পেট চেপে এক প্রস্থ বমি করে রহিম মাওলা বলল, আমারে ছাড়ি দাও, আমাকে মাফ করে দাও সুলি আফা, আমাকে মাফ করে দাও। বলেই হাউমাউ করে কেঁদে ফেলল রহিম। কি শাড়ি দিব? সেদিন কি আমাকে ছাড়ছিলি তোরা 2 ভাই? আমি কত করেছি, আমাকে ছাড়ি দে। তোরা আমার ছোট ভাই লাগোস, নিজের বইন মইন করে ছাড় দে। কই, সেদিন তো ছাড়িস নাই। আমাকে 2 ভাই মিলি নষ্ট করলি। তারপর আমাকে যাতে কেউ না চিনতে পারে, তুই মৌলার বাদশা, আমার মাথা কাটি ফেললি। আমার সবুজ মিয়ারে কতক মারলি তোরা। সেদিন মনে ছিল না? মনে ছিল না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজে ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদেই ফেলল রহিম। আফা, ভুল হয়ে গেছে আফা, তুমি আমার এবারের মতো মাফ করে দাও আফা। আমি কইতাছি, আমি আর প্রায়শ্চিত্ত করুম। এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মাওলা। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে সুলেখা। সামনে ভয়ার্ত রহিম মাওলা। তারপর রহিমকে ধরে এক টানে ছিঁড়ে ফেলল তার মাথাটা। গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। মাথাটা হাতে নিয়ে গাহিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া। সপ্তাহখানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে। মাওলাদের কেউ একজন এসে চোখে মুখে পানি ঢেলে দেয়, তারপর খাওয়া দাওয়া দেয়। সে কিছু খায়, কিছু খায় না। তারপর শুরু হয় মার। আজকে তাই জেগেও সে চোখ বন্ধ করে রেখেছিল, কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসল সবুজ। শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নেই, কিন্তু কেন যেন নিজের চোখে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার। সে বলল, সুলেখা তুই? হ, আমি মইরা গিয়েছিলাম, আজকে আমার মুক্তি হইতাছে, তাই শেষবার তোমারে দেখতে আইলাম। বলেই কেঁদে ফেলল সুলেখা। আমার বিশ্বাস হইতেছে না রে, তুই কেমনে মরলি রে? চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া। এত শুনে লাভ নাই মাস্টার, তুমি আস্তে আস্তে উঠো। নাও, আমি তোমারে শেষবারের মতো খাইয়া দিতেছি 2টি ভাত। বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজকে। সবুজ নিজের চোখে বিশ্বাস করতে পারে না। কোনো কিছুর সাথে কোনো কিছু মিলাতে মিলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কয়দিন পর সুন্দর দেখে একটা নিকা কইরো, আমারে ভুলে যাইও মাস্টার। বলেই পা বাড়ালো সুলেখা। এতক্ষণ ঘোরের মধ্যে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়া। দৌড় দেয় দরজার দিকে। দরজা খোলাই ছিল। খুলে দেখে ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠে গেছে। আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা। কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন, কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা সেই কবরের দিকে।
তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে শুনছেন। আপনাদের জানা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই নিচে দেওয়ার মেল অ্যাড্রেস অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9875453753 এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করে ঘটনা পাঠাতে পারেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো চললাম, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়।